আচ্ছা, এখান থেকে তাহলে এখানে আমরা আজকে কি করে দেখবো যে পিএসপির সাথে মাইস্কুয়েল কিভাবে কানেকশন দিয়ে আমরা কিভাবে পিএসপি আমাদের ডিজাইন ভিউ থেকে আমরা কিভাবে ডাটা ইনসার্ট করতে পারি, ডাটাকে ডিলিট করতে পারি, ডাটা আপডেট করতে পারি, ঠিক আছে, ডাটাকে কিভাবে আমরা শো করাইতে পারি। এখানে আমরা গত ক্লাস দেখছিলাম পিএসপির সাথে মাইস্কুয়েলের কানেকশন, তাই না? তো আজকে আমরা এখানে দেখাই মাইস্কুয়েল কানেকশন তৈরি করার জন্য আমাদের যে কাজটা করতে হয় সেটা হলো এখানে আমরা এই ফাইলের মধ্যেই করতে পারি। পিএসপি দিয়ে শুরু করতে হবে, পিএসপি শেষ করতে হবে। এখন এইখানে পিএসপি আসেন পিএসপি কানেক্ট, এই যে মাইস্কুয়েল কানেক্ট একটা পিএসপির বিল্ট ইন ফাংশন। এই ফাংশনটা দিয়ে আমরা কানেক্ট করাইতে পারি মাইস্কুয়েলের সাথে। এই কানেক্টের মধ্যে লিখতে হয় প্রথমে হলো আমার হোস্ট নেম, অর্থাৎ আমার হোস্ট নেম কি, অর্থাৎ আমি কোন হোস্টিং থেকে হোস্ট করতেছি, আমি লোকাল হোস্ট। তারপরে হলো আমার দিতে হয় ইউজার নেম, অর্থাৎ কোন মাইস্কুয়েলের ইউজার নেম আমাদের বাই ডিফল্ট হবে রোড, তাই না? তারপরে হলো আমাদের পাসওয়ার্ড। পাসওয়ার্ড কি থাকে? ব্ল্যাঙ্ক। মাইস্কুয়েলের পাসওয়ার্ড বাই ডিফল্ট ভাবে থাকে ব্ল্যাঙ্ক। আর আরেকটা জিনিস করতে হয় ডাটাবেজের সাথে কানেকশন, মাইস্কুয়েল আন্ডারস্কোর সিলেক্ট আন্ডারস্কোর ডিবি। এটা আমার ডাটাবেজ, অর্থাৎ কোন ডাটাবেজের সাথে আমি কানেকশন করতে যাচ্ছি সেই ডাটাবেজের নামটা এখানে লিখতে হবে। তো এখানে আমাদের কোন ডাটাবেজ আমরা তৈরি করছি, আমরা ডাটাবেজ যদি দেখি এখানে এইখানে আমাদের ডাটাবেস। তো এখানে ডাটাবেস আমাদের টেস্ট নামে একটা ডাটাবেস কিন্তু তৈরি করা আছে, টেস্ট নামে। তো এই নামে আমরা টেস্ট করি, যেহেতু একটা আছে নাম দিলাম টেস্ট, ঠিক আছে? তাহলে এটা কি হলো, আমাদের মাইস্কুয়েলের সাথে কানেকশন হলো এই দুইটা লাইনের মাধ্যমে, অর্থাৎ দুইটা ফাংশন ইউজ করে। এটা পিএসপির তৈরিকৃত একটা ফাংশন যে মাইস্কুয়েল কানেক্ট, এটা দিলে সে সার্ভারের সাথে কানেক্ট হয়, অর্থাৎ লোকাল হোস্টে রোড ইউজারে ব্ল্যাঙ্ক পাসওয়ার্ডের সাথে সে কানেকশন হলো, এবং মাইস্কুয়েল আন্ডারস্কোর সিলেক্ট আন্ডারস্কোর ডিবি এটার সাথে সে এইখানে তো এটার সাথে কানেকশন হলো। কানেকশন হওয়ার পরে দেখেন এখানে তো অনেকগুলো ডাটাবেজ আছে, তাই না? এই যে অনেকগুলো ডাটাবেজ আছে, কোন ডাটাবেজের সাথে আমি কাজ করব? তখন আমার এই যে এই টেস্ট ডাটাবেজ, তখন এখানে আমি বলে দিলাম যে টেস্ট ডাটাবেজ। তাহলে আমাদের কানেকশন কমপ্লিট। তো এই কন্ডিশনটা কেমন, কন্ডিশনটা চালানোর জন্য এখানে আমরা একটা কন্ডিশন ইউজ করতে পারি, ইফ কন্ডিশন, তাই না? তো হ্যাঁ, না হলে সাকসেসফুল। তো আমাদের এমনি তো এটা কোনো দরকার না, কারণ কানেকশন দরকার শুধু। হয়েছে কি, এটা না হলে তখন মেসেজ দেবে। তো এটা টেস্ট করার জন্য আমরা যেটা করছিলাম ইফ, তো এটা করার আগে হ্যাঁ আচ্ছা হ্যাঁ আমরা কি করতেছি, মাইস্কুয়েলের সাথে কানেকশন করতেছি। তো কানেকশন করার জন্য এখানে লোকাল হোস্ট, রোড, আর হলো পাসওয়ার্ড, আর হলো ডাটাবেজের নাম, এই চারটা জিনিস লাগে। তো এই চারটা জিনিস আমরা কি করতে পারি, ভেরিয়েবল নিয়ে করতে পারি। এই যে হোস্ট, হোস্টের নাম দিলাম লোকাল হোস্ট, এই তারপরে আমার নাম দিলাম ইউজার, এটা কিসের ইউজার, ডিবি ইউজার। ডিবি ইউজার হলো রোড। তারপরে আমার ডিবি পাসওয়ার্ড, ডিবি পাসওয়ার্ড নাই ব্ল্যাঙ্ক। আর একটা হলো আমার ডিবি, তাই না? ডাটাবেস হলো আমার টেস্ট। এই আমার এইটা নিলাম, এটা সুবিধা হলো কি, আমার এখন ভেরিয়েবল নিলাম, এখন এখানে শুধু ভেরিয়েবল বলে ইউজ করলেই হবে, আর কিছু লাগে। প্রথম হলো হোস্ট, তারপরে রোড, তারপরে পাসওয়ার্ড হলো আমাদের এই পাসওয়ার্ড, হ্যাঁ এইটা, ঠিক আছে? আর এখানে ডাটাবেস এলো এটা ইউজ করা মানে কি, ডিবি মানে এই টেস্ট ডাটাবেসটা ইউজ করবো। তাহলে আমাদের হলো এটাকে আবার আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে পারি টেস্ট করানোর জন্য, যে এটা হলো কন মানে কানেকশন, আর এটা হলো কন ডিবি কানেকশন আন্ডারস্কোর ডিবি। হ্যাঁ এরকম নাম আমি কি দিই এটা সমস্যা নেই, একটা দিলেই হয়। এটা তো ভেরিয়েবল নেম, এই নাম তো আমার ইচ্ছা মতো দিব, ঠিক আছে? এটা কোনো সমস্যা। এখন আমি একটা কন্ডিশন চালালাম, ইফ যদি
ইফ কন্ডিশনটা আমরা দেখছিলাম, যদি এখানে হলো কন্ডিশন দিতে হবে, যদি আমি বললাম এই কানেকশনটা যদি ইকুয়াল টু হয় অ্যান্ড পিএসপিতে অ্যান্ড লেখা কীভাবে এই হ্যাঁ, আর এইটাও যদি ট্রু হয়, মানে দুইটা কন্ডিশনে যদি ট্রু হয় তাহলে সে সেকেন্ড এইখানে হ্যাঁ ডবল ইকুয়াল মানে ট্রু, আর যেখানে একটা ইকুয়াল এটার মানে হলে অ্যাসাইন, মানে এই ভ্যালুটা এই ভ্যালুটা এখন এটার মধ্যে আছে, এখন এই ভ্যালু টোটাল ভ্যালুটা এটার মধ্যে আছে, আর এই ইকুয়াল ডবল ইকুয়াল মানে এটার সমান এটা, ঠিক আছে। এখানে এখন আমি বললাম যদি এটা ঠিক হয় তাহলে ইকো করো, কি ইকো করো, যে কানেকশন সাকসেস, ঠিক আছে, কানেকশন সাকসেস। এলস যদি না হয়, কানেকশন যদি কোনো কারণে সে না হইতে পারে তাহলে লেখো ইরর, কানেকশন ইরর, ঠিক আছে না। এই যে একটা কন্ডিশনের মধ্যে চালা দিলাম। এখন এটা ওপেন করার পরে যদি কোনো কারণে কানেকশন সে হইতে পারে তাহলে সে লেখা দেখাবে কানেকশন সাকসেসফুল, আর যদি না হইতে পারে তাহলে লেখা দেখাবে কানেকশন ইরর। তো আমরা এখানে যাই, এখানে রিফ্রেশ দিই, এখানে এই যে আমাদের আগেই ইরর আসছে, দেওয়ার পরে এখানে সেভ দিলাম, দেওয়ার পরে এখানে যদি আমি রিফ্রেশ দিই এখন, তাহলে দেখেন কানেকশন সাকসেসফুল। তার মানে কি হলো, আমার কানেকশন হয়েছে। যদি কোনো কারণে সে কানেকশন না হইতে পারতো তাহলে লেখা দেখায় তো কানেকশন ইরর, ঠিক আছে। যদি মানে কানেকশন না হইতে পারে কোনো কারণে, মনে করেন এই ডাটাবেস নাই, এই ডাটাবেস নাম ভুল দিলাম, এই ডাটাবেসটা পাইতেছে না, কারণ কানেকশন নিতে পারবে, এটা তো কানেকশন হইতে পারবে না, কারণ এই নামে ডাটাবেস। তার এখন দেখি কি আসে, এই যে কানেকশন ইরর, কারণ সে কানেকশন করতে পারে নাই, কমিউনিকেশন করতে পারে নাই আমার ইয়ের সাথে। হ্যাঁ, এইখানে একটা ফাইলই তৈরি করে ফেলবো, নামই দিব কানেকশন। তাতে সুবিধাটা হবে কি, যেখানে লাগবে কানেকশন শুধু এই ফাইলটা লিঙ্ক করা দিব, আর তাহলে কি করতে প্রত্যেক জায়গায় ওই কোডগুলো লিখতে হতো, তাহলে এটা এই সমস্যা। CO কানেকশন, এই কানেকশন ডট পিএইচপি এটা লিখলাম, লেখার পরে এখানে আমরা ওপেন করলাম, ওপেন করার ফেস দিলাম। এখন এই যে এই ফাইলটার মধ্যে কি কাজ করবো, এই ফাইলটা আপনি যেখানে কল করবেন, যেখানে যুক্ত করবেন সেখানে কানেকশন হয়ে যেতে হবে, আপনি যেখানে কানেকশন লাগবে এই ফাইলটা কল করে দেবেন, কানেকশন হয়ে গেল। আচ্ছা, ইন্ডেক্সে কল করে দিতে হবে না? ইন্ডেক্সে যদি আমাদের কানেকশন লাগে তখন আমরা কল করবো, আর যদি মনে করি না ইন্ডেক্স আমার দরকার নাই, আমার ইন্ডেক্স পেজে ডাটাবেজের সাথে কোনো কানেকশন দরকার নাই, তখন আমি করবো না। ডাটাবেসের সাথে কানেকশনটা কেন করব? আচ্ছা, এটাই দেখবো আমরা, এটা করলেই বুঝতে পারবো। আচ্ছা, তো এখন এই যে আমাদের যে ইন্ডেক্স পেজ, এই যে ইন্ডেক্স পেজ, এই যে এটা আমাদের ইন্ডেক্স পেজ না, প্রথম পেজ। হোম পেজে কি থাকবে, আমাদের হেডার থাকে, ফুটার থাকে, সাইড বার থাকে, স্লাইড শো থাকে, অর্থাৎ টোটাল একটা প্রজেক্ট থাকে, তাই না? আচ্ছা, তো এই প্রজেক্ট আমরা একটা নিয়ে আসি। প্রজেক্টটা আমাদের এখানে যে প্রজেক্ট করা আছে, আমরা প্রজেক্ট করব অবশ্যই, ডিজাইন করব অবশ্যই বুটস্ট্র্যাপটা দিয়ে। এতে সুবিধাটা, হ্যাঁ এতে সুবিধাটা কি হবে, রেসপন্সিভ এবং অন্যান্য যে বুটস্ট্র্যাপের যে সুবিধাটা ওইগুলো আমাদের হয়ে যাবে। তো এইখানে দেখেন আমাদের এই যে এইগুলো আমরা নিয়ে নিই, বুটস্ট্র্যাপ CSS, JS, ইমেজেস, ঠিক আছে, এগুলা এই কটা আমরা নিয়ে নিলাম। index.html নিব। আচ্ছা, একটু পরে নিতেছে এটা, এইটা আমরা MySQL-এর ভিতরে পেস্ট করে দিলাম। এই যে এটার ভিতরে কি আছে, এগুলো আছে, CSS TSS এগুলো আছে, আর কাস্টম CSS আমরা এখানে লিখে দেবো। এটা এখন এখানে তো লেখা আছে, এগুলো দরকার নাই, এটা তো আমরা ডিজাইন আমাদেরটা আমরা করবো, তাই না? আচ্ছা, আর বুটস্ট্র্যাপ ফন্ট অসাম, যে কোয়েরি স্লাইড বক্স, যদি আমরা স্লাইডার দিতে চাই তখন এটা লাগবে, আর না দিতে চাইলে নাই। আর ফন্টের মধ্যে ফন্ট আছে, আর এটার ইমেজেসের মধ্যে আমাদের কিছু ইমেজ আছে, আর JS-এর মধ্যে আমাদের কিছু JS আছে, তাই না? আচ্ছা, তো এখন আমরা কি করব, এটার সাথে এটার ডিজাইন করব। তো এটার জন্য ইন্ডেক্স পেজটা নিয়ে আসি। এখানে ইন্ডেক্স পেজ কোথায় আমাদের, ইন্ডেক্স কোথায়, এটা, এখান থেকে আমরা এইগুলো কপি করলাম, কপি করে আমাদের যে ইন্ডেক্স পেজ, আমাদের ইন্ডেক্স পেজ কোন, এটা ইন্ডেক্স পেজ, তাই না? আমাদের ইন্ডেক্স পেজ এটা না, এই ফরম্যাটটা আমরা এটা দিলাম। দেওয়ার পরে আমরা এগুলো কিছু রাখবো না, আমরা এগুলো কেটে দেবো, কারণ এগুলো তো আমাদের কাজের অনুসারে আমরা
করবো, এগুলো আমাদের দরকার নেই, আমরা শুধু স্ট্রাকচারটা রাখবো। এই যে এই পর্যন্ত ঠিক আছে, আমরা কেটে দিলাম। আর এগুলো আমাদের থাকবে এবং এখানে সিএসএস গুলো যুক্ত যা যা আছে এগুলো সব থাকবে, ঠিক আছে। কারণ এগুলো তো আমাদের নিচে তো জেএসএস ছিল, জেএসএসটা রাখা দরকার ছিল, জেএসএসটা রেখে দিল। হ্যাঁ এই যে এই পর্যন্ত, এই যে এই পর্যন্ত, ঠিক আছে, এই পর্যন্ত রাখেন না, এইটুকু রাখেন, এই পর্যন্ত আমরা রাখলাম, এইটুকু রাখলাম, ঠিক আছে। নিচে আমাদের এই যে জেএস লাগলো, bootstrap min.js, স্কল ল্যাপটপ দরকার নেই, এগুলো দিলে কি হবে, ফাইলটা বড় মনে হবে, মানে বুঝতে সমস্যা হবে। আমি ইজিভাবে বোঝাই, পরে এগুলো তো পারেনি, তাই না। এগুলো ওই যে না পারলে ওই যে bootstrap-এর ডিজাইনের যে ক্লাসগুলো ওগুলোকে দেখে নেবেন। তাহলে এখানে আমাদের যে মেইন যেগুলো লাগে সেগুলো jQuery আর bootstrap min.css, ঠিক আছে, এই দুটা। আর এখানে হলো এগুলা তো লাগে, এগুলো আপাতত এখন কেটে দিই, মানে ফাইলটা হালকা করি এখন, ঠিক আছে। আর যেহেতু আমরা স্লাইড শো দিলে স্লাইড শো থাক, হ্যাঁ ওগুলো থাক না, দরকার নাই এগুলো। এগুলো দেখলে পরবর্তীতে যখন বাইরে দেখতে যাবেন মনে হবো যে এত কিছু কেন, এগুলো তো বুঝতেছেন না, তখন এর জন্য আমি কমাই দিতেছি। এখন এইগুলো থাকলো যে bootstrap আছে, এটা এগুলো আমার সংযুক্ত থাকলো। এখন এখানে আমি একটা ছোট একটা ডিজাইন করে ফেলবো এইটার ভিতরে, এইটার ভিতরে, হ্যাঁ হ্যাঁ এই ডিপটা উপরে একটা, এই ডিপটা মুছে এখানে একটা ডিজাইন করবো, ঠিক আছে। ডিপ ক্লাস, আমরা bootstrap-এর ক্লাস নেব কন্টেইনার, কন্টেইনার পাই না কেন, পাইছে ডিপ, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ এইগুলো আর কি, মানে bootstrap-এর এটা নিলাম, হ্যাঁ স্ক্রিপ্ট নিলাম। এখন এটার মধ্যে আমরা ডিজাইন করব। কন্টেইনারের ভিতরে আমরা প্রথমেই যেটা দিব হেডার, ডিপ ক্লাস হেডার, ঠিক আছে। এটা আমাদের করা ছিল, তারপরে আমি করতেছি যাতে আপনাদের কি হয়ে যাচ্ছে। হেডার নিলাম, এটা হয়ে গেছে, তাহলে কন্টেইনার ভিতরে হেডার হয়ে গেল। তো এরকম আমরা আলাদা করেও নিতে পারি, আবার আমরা ভাগ ভাগ করেও নিতে পারি। হেডারের ভিতরে এখন আমরা কয়টা হবে, হেডারের ভিতরে আমার ডিপ ক্লাস রো, এই, তারপরে এটার ভিতরে কলাম, তাই না, ডিপ ক্লাস কল এমডি 4, হ্যাঁ কল এমডি 4 করবো না আমরা, এটা আমরা যে করে লাগে এটা আমরা ফুল উইথ কলামই রাখলাম, এই ঠিক আছে। তাহলে এটা আমাদের একটা কি হলো, হেডার হইলো। তো এরকম আমরা হেডার, তারপর এটার ভিতরে আমরা দিলাম এইটুকু, তাই না, হেডার, তারপর দিলাম এটা দিলাম আমরা কন্টেইনার, এটা দিলাম আমরা কন্টেন্ট, ঠিক আছে। তারপরে দিলাম আমরা এটা কন্টেন্ট হলো, তারপরে দিলাম আমরা ডিপ শুরু, হ্যাঁ কন্টেন্ট, তারপরে আমরা দিলাম এটা দিলাম আমরা ফুটার, ঠিক আছে। কন্টেন্টকে আবার দুইটা ভাগ করে ফেলি, কল এমডি দেই 4 আর একটা দেই 8, এইরকম দুইটা ভাগ করে ফেলো। তাহলে আমাদের স্ট্রাকচারটা কি দাঁড়াইলো, স্ট্রাকচারটা দাঁড়াইলো একটা হেডার দাঁড়াইলো, একটা সাইড বার 4 কলামের, একটা 8 কলামের মূল কন্টেন্ট, আর একটা হলো আমাদের টোটাল নিচে ফুটার, তাই না। তো এই ডিজাইনগুলো, তাহলে আমাদের ক্লাসগুলো কি কি নিতে হবে, এই যে এখানে দেখেন ফুটার, তারপর কন্টেন্টের ভিতরে আবার দুইটা, একটা হলো 4 কলাম, একটা হলো 8 কলাম। আচ্ছা কন্টেন্ট তারপরে হলো হেডার। তো এটা ক্লাসগুলো দিয়ে দিই, তো কানেকশন করে কাস্টম, হ্যাঁ এইখানে ক্লাসগুলো আমরা দিয়ে দেবো, এটাই তো আমাদের কাস্টম। তারপর একবার দেখে নিই মাই প্রজেক্টের ভিতরে সিএসএস এর ভিতরে কাস্টম, এটা ওপেন করব, হ্যাঁ ঠিক আছে। এখানে আমরা দিয়ে দেব কি কি ডিজাইন দেব, প্রথম হল হেডার, এই যে কটা লাগে দিয়ে দেবো হেডার, তারপরে কি আছে আমার কন্টেন্ট, তারপরে আছে ফুটার, এই তিনটা ডিজাইন করলেই হবে। এই ফুটারটা এখানে দিলাম, এখানে তারপর আরো লাগলে আমরা দিয়ে দেবো। তো প্রথমে হেডারের একটা কি করি, হাইট আর উইথ আর ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। এটা দিয়ে দিই আমরা হাইট দিলাম 120 পিক্সেল, আর একটা ব্যাকগ্রাউন্ড কালার এটা দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার কি দিব
আর এই জিনিসটা এখানে দিয়ে দিই কন্টেন্টের আমরা একটা হাইট দিই 700, আর এখানে একটা আমরা দিই কালার, আর একটা ফুটারের একটা দেব। আর ফুটারের তো লাগে না, জিনিসটা দিতে হবে। উইথ দরকার নেই, উইথ তো আপনার এমনিতেই হবে। আর এখানে ব্যাক একটা কালার দিলাম, এমন একটা দিলাম, ঠিক আছে। আর আমাদের আরেকটা আছে সাইড বারের একটা কালার দিয়ে দিই। এই যে এখানে একটা সাইড বার, তাই না? এটা হবে সাইড বারে এখানে একটা কালার দিয়ে দিই সাইড বার, ঠিক আছে। আর এটা হলো মেইন কন্টেন্ট। এই ক্লাসগুলো নিতে আছে কেন? মেইন কন্টেন্ট, কারণ এগুলো আমাদের ডিজাইনের জন্য আমরা CSS নিলাম। এগুলো হ্যাঁ। আলাদা আলাদা করা লাগবে না। এটা হলো কন্টেন্টের ভিতরে, কন্টেন্টের ভিতরে একটা হলো সাইড বার, এটার আগে ডট আছে, তাই না? আর এটা হচ্ছে মেইন কন্টেন্ট। আর এখানে হলো মেইন কন্টেন্ট। হ্যাঁ, এগুলো এটার এখন আমরা উইথ তো ঠিকই আছে, আর ব্যাকগ্রাউন্ড কালারটা শুধু চেঞ্জ করে দেবো। ব্যাকগ্রাউন্ড কালার এটা দেই রেড, কোড দিছি তো না, কোড দিলে হলো এফ। আর এখানে আমরা একটা কালার দিয়ে দিই, অন্য একটা কালার দিয়ে দিই। কি কালার দেবো? 1 একটা দিলাম। এই কালারগুলো আমরা পরে দেখে চেঞ্জ করে দেবো। এখন এটাকে যদি আমরা রিফ্রেশ করি তাহলে কি হবে? আমাদের একটা ফ্রন্ট পেজ তৈরি হবে। এই যে ভেঙে গেছে মনে হইতেছে, এই যে ফুটা, এখানে কোনো একটা সমস্যা হয়েছে আর কি। এটা টাচটা কিন্তু এই দুইটাতে প্রবলেম হয়েছে। কি প্রবলেম হলো দেখুন তো। এটা তো হাইট আর দরকার নেই, কারণ হেডারের হেডটা কন্টেন্টের চেয়ে কম হয়েছে। আমরা দেখি এখানে কি হলো। আমাদের হেডার আছে, এটা ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, 4 কলাম তো, এটাকে আমরা এরকম করে নিতে পারি। 4 কলামের ভিতরে এখানে ক্লিপ নিয়ে নিতে পারি, প্লাস এটা সাইড বার, বানানগুলো এখানে দিয়ে দিতে হবে। মানে এখানে ডাইরেক্ট না নেয়, এখানে নিলাম, দেখি কি হয়। এখানে কন্টেন্ট রাখলে এটা চলবে। মেইন কন্টেন্ট না, এটা মেইন কন্টেন্টটা কাট করে, মানে 8 কলাম না, এই 8 কলামের ভিতরে একটা ডিপ নিলাম, ডিপ প্লাস মেইন কন্টেন্ট। এভাবেও তো নেওয়া যায়, তাই না? এখন নিয়ে দেখি দেখি তো কি হয়। ঠিক আছে, হ্যাঁ। ওই কন্টেন্টের আগে একটা ডট আছে। এখন তো ওই প্রবলেম। CSS এ জানবে ওখানে একটা ডট আছে এক্সট্রা, ওটা মনে হয় লাগবে না। কোনটা? CSS এ দেখেন কন্টেন্ট ডট সাইডবার। কোথায়? এখানে কন্টেন্টের সিএসএস এ একটা সিএসএস। কন্টেন্ট ডট সাইডবার, সাইডবারটা কি ওরকম হবে? হ্যাঁ হ্যাঁ, এটা তো ক্লাস, আমরা এটা সাইড বাই সরাসরি নিতে পারি, সমস্যা নেই, কন্টেন্ট ছাড়া। একই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একই তো কথা। আমাদের এখন সমস্যা হচ্ছে কি, আমরা একটু দেখি। আমাদের হেডার পাইছে 8 পিক্সেল দিয়েছি, তো এটা 8 পিক্সেল আসবে, এটা আসবে। তাহলে এটা আসছে আর এটা আসছে, তাই না? আর এটা পুরোটা একই কালার আসছে, এখানে একই কালার দেওয়া আছে। সাইডবার আসে না। তাহলে ওই কালারটা চেঞ্জ করে দেবো। ব্যাকগ্রাউন্ডের কালারটা হয় না, কালারটা লিখে দিই। তুমি এটা চলা দেন, রেড দেন, গ্রিন দেন। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড মেইন বানান। কন্টেন্টটা একটা আলাদা। আর এটার কালারও চেঞ্জ করে দিই, ব্লু, এমনি বোঝার জন্য, তাই না? ওখানে ওগুলোর কোলন লাগবে না নিচে পিছনে? না, কোনটা? লাগবে না। একটা তো লাগে না, দুটো তিনটে লাগে না। এখন পাই নাই, কারণ আমরা এখানে একটু লিখে দেখি কি সাইড বার কন্টেন্ট লেখাগুলো তো আসবে আমি লোকের। এই যে আসছে, আসে নাই কেন? হয়েছে ঠিকই, আসে নাই কেন? কারণ হলো আমাদের নাই, ওই হাইট নাই, এর জন্য আসে না। হ্যাঁ, কন্টেন্টে দেওয়া আছে, কালার দেওয়া আছে। কন্টেন্টের দেওয়া আছে, কিন্তু কন্টেন্টের বাইরে নিচ্ছে তো এটা, এই কারণে। ওই কালার দেয় মানে কাস্টমার যেমন করে থাকে। হাইটটা যদি এখানে দিয়ে দিই তাইলেই হবে, অথবা কন্টেন্টের হাইট দিচ্ছি তো, কন্টেন্টের হাইট নিছে, কিন্তু এই যে আমাদের এই সাইড বারের হাইট আর এইটার হাইট দিয়ে নিতে হবে। অথবা এটার হাইট দিলে তখন আর কন্টেন্ট পুরোটা নিচেই স্যার। হ্যাঁ ফুটার কন্টেন্টের হাইট নিছে, এই হাইটটা এখানে না দিয়ে আমরা যদি এইখানে দিয়ে দিই,
তাহলেই হয়, এই যে এটার মধ্যে আর এটার মধ্যে, তাহলেই পাবে। এই যে এখন পাইছি, কিন্তু মাঝখানে কিন্তু একটা গ্যাপ আছে, কিন্তু আমরা তো এই গ্যাপটা চাই না, চাই না তাহলে গ্যাপটা এখন মিলাবো কিভাবে? প্যাডিং, মার্জিন জিরো প্যাডিং ছিল না হ্যাঁ না, গ্যাপটা মিলাবো হলো আমরা তো এই যে এইখানে কি করছি, কলাম 4 কলাম নিছি আর এখানে 8 কলাম নিছি, তাই না? আচ্ছা, আর একই রোর মধ্যে নিছি, তাই না? এখানে ওই যে এটা বুটস্ট্র্যাপ দিয়ে আর কি করতে হবে। তো এখানে এই ক্লাসটা যদি আমরা এইখানেই নেই তাহলে এই প্রবলেমটা আর হওয়ার কথা না। এখন কি? তারপর সিএসএস চেঞ্জ করতে হবে না স্যার? হ্যাঁ, ওই যে কন্টেন্ট ডট দিয়ে ডট সাইড করে এই যে ঠিক হয়ে গেছে, সাইডে চলে গেছে স্যার। কিন্তু এখন আবার কি করছে, এই যে এইদিকের ইটা পাইছি, কালারটা পাইছি। এইটাই, এই যে এইখানে, স্ট্রাকচারটা ফুল স্ট্রাকচারটা হ্যাঁ তৈরি হয়ে এটা হলো আমাদের হেডার। হ্যাঁ স্ট্রাকচারটা হইলো আর কি। স্ট্রাকচার কি মানে, স্ট্রাকচার তো এরকম না, ক্লায়েন্ট যেরকম চাবে সেরকম ডিজাইন তো আপনাকে করে দিতে হবে। এটা তো একটা মানে এমনি করার জন্য, শেখার জন্য বললাম। এটা কি সমস্যা হচ্ছে, এই যে এখানে বাদ আছে। হ্যাঁ এটা দিলাম, যে আমার সাইটের নাম দিয়েছিলাম কি জানো, এই ভুলে গেলাম, মাই সাইট, মাই, হ্যাঁ মাই সাইট এটাই দিছিলাম না? আচ্ছা যাই দিই না কেন, সমস্যা নেই। তারপরে এখানে হলো আমাদের কি থাকবে মনে করেন এখানে, আর এটার ভিতরে আমি আমার সাইড বারের ভিতরে আমরা কিছু ইউআরএল আইডি ইউএল কিছু সাইড বার দেওয়ার জন্য, বুঝছেন? এটার ভিতরে আমরা এলআই, এগুলো তো কেন দিই তো জানেনি, এটা মানে কিছু লিঙ্ক দেওয়ার জন্য দিয়ে দিলাম। এই স্ল্যাশ, এখানে আমরা লিঙ্ক দিব, পরে দিব। এগুলো তো করা আসলে সব কপি করে নিয়ে আসলেই হতো। এখানে আমরা কিছু দেই, যেমন হোম পেজ, এরকম কিছু লিঙ্ক আমরা দিয়ে দিই, অ্যাবাউট পেজ, তারপরে কন্টাক্ট পেজ, সার্ভিসেস। এই হয়ে গেল না? এটা দেওয়ার পরে এখন যদি ওখানে রিফ্রেশ দিই, আসে নাই, এই যে আসছে। আমাদের এইগুলো একটু আরো বড় করে দেওয়া দরকার, তাই না? একটু বড় আর কালার টালার চেঞ্জ করে দেওয়া দরকার। তো এগুলো আমরা বোস্টেবল ক্লাস, হ্যাঁ বোস্টেবল ক্লাসটা শুধু ইউজ করে দিই, আর কিছু লাগবে না। ক্লাস হলো কি, ন্যাপ না ন্যাপ বার, কি যেন মনে নাই, এটা দিলেই হয়ে গেছে, তাই না? ন্যাপ বার এটা দিলেই হবে, এটুকু থাক। তো এখন আমাদের এখানে যে লেখাটা দিছিলাম আসে নাই? স্যার একটা প্রশ্ন করি, হ্যাঁ বলেন। যে এই যে চারটা আইটেম নিলাম, এটার একটা কালার দিয়ে দিই, হ্যাঁ যদি আমি আরো স্পেসটা আরো বাড়াতে চাই, তখন আপনি এটা সিএসএস চেঞ্জ করবেন H1 এর, অর্থাৎ H1 এর কালারটা আমরা একটু চেঞ্জ করে দিই। H1 এর কালার দেই, অথবা এখানে একটা ক্লাস দিয়ে দিই, ক্লাস কালার দিলাম মনে করেন হোয়াইট। হোয়াইট কালার এখানে ইউজ করবো, হ্যাঁ না H1 তো আরো থাকতে পারে, এই জন্য এই ছক ও H1 এর কালার তো হয়ে যাবে তোমার কালার। হয়নি তো, কি করলাম? ঠিক আছে না? না ভুল করলাম? ঠিকই তো আছে মনে হচ্ছে। না এটা পাই না কেন? এভাবে তো পাওয়ার কথা। স্যার দিলে তো আপনি এখানে ওখানে কি এটার কালার আমি চেঞ্জ করবো তো? হ্যাঁ এইখানে দিলাম আর ওইখানে দিলাম, এখানে দিলেই হয়, এখানে দিলেই হয়, এই যে এখানে দিলেও হয় হোয়াইট, এখানে দিলেও হয়, একটা দিলে হয়, যে সমস্যা নেই। কিন্তু পাই না, এই যখন পাইছে, ঠিক আছে? তাহলে আমরা পাইলো, হ্যাঁ ওটার ভিতরে দিলেও আসার কথা, মানে নিয়ম অনুসারে আসার কথা। আচ্ছা এখন এটা আমার আমি এটার কালারটা চেঞ্জ করলাম কেন বোঝা যাচ্ছে না, এই জন্য এগুলোকে আমরা পরে ডিজাইন তো আমরা পারবোই। আমি যেগুলো মেন যে কাজটা ফাংশনটা আমি দেখানোর জন্য বলতেছি। তাহলে এটা এখানে এটা হলো আমাদের কন্টেন্ট, এখানে কিছু কন্টেন্ট দিয়ে দেবো, এটা আমাদের সাইড বার, এটা আমাদের ফুটার, এখানে লিখে দিই ফুটার, ঠিক আছে? এই
ফুটার, ঠিক আছে হইল। আর এখানে কিছু কন্টেন্ট থাকবে, যে এটা আমাদের কি পেজ, হোম পেজ, তাই না? তাহলে এখানে লিখলাম মাই হোম পেজ, এই হলো। এখন আমি এটাকে আমরা কি করি, এইভাবে রাখি না, এগুলোকে আমরা পিএসপি যদি ইউজ করি তাহলে আমাদের এগুলোকে আমরা ডিভাইড করে ফেলি, ভাগ করে ফেলি বিভিন্ন ভাগে। কীভাবে দেখি, এই সাইড এটার দরকার নেই আমার, এইখানে আমার মূল ফাইল কোনটা, এটা না তো, আর মূল ফাইল হলো এইটা, তাই না? এটাকে এখন আমরা ভাগ করব, যে এখানে আমরা প্রথমে একটা ভাগ নেব, লিখবো হেডার ডট পিএসপি, তারপর এটাকে তারপর লিখবো ফুটার ডট পিএসপি, ঠিক আছে? হেডার ডট পিএসপি, ফুটার ডট পিএসপি, তারপর আমার আছে একটা কি সাইড বার, হ্যাঁ এরকম যত ভাগ থাকবে আমার সাইড বার ডট পিএসপি, হ্যাঁ আমি এটাই দেখাচ্ছি, সাইড বার ডট পিএসপি, ঠিক আছে? আর মেন কন্টেন্টটা থাক এরকম, যত মানে মেনু থাকলে মেনু ডট পিএসপি, স্লাইড থাকলে স্লাইড, যত আমার সাইটে যত খণ্ড খণ্ড যে অংশগুলো থাকবে, যেগুলো আমার মনে হবে যে এইটুকু একটা অংশ, এরকম করে আমরা ভাগ করব। ভাগ করে কি করব, এই যে আমার যে ইন্ডেক্স যে পেজটা, এই যে ইন্ডেক্স যে পেজটা, এই পেজটাকে আমি ভাগ করে ফেলবো। তাহলে আমার হেডার কোন পর্যন্ত, এইখান থেকে আমার হেডার পর্যন্ত, তাই না? হেডার কই গেল, এই সাইড বার এই পর্যন্ত, এই যে কন্টেন্ট থেকে শুরু, এইখান থেকে এই যে এই পর্যন্ত আমার হলো হেডার। এটুকু হেডার, এটুকু কাট করব, কাট করে আমি আমার যে হেডার পেজ, হ্যাঁ এই যে এটাকে ওপেন করে এখানে পেস্ট করব। তাহলে হেডার অংশটুকু এখানে আইসা বললো, আর এইখানে তো আর হেডার নাই, ওই আমার সেট করি, এখানে তো আর হেডার নাই, এটাকে হেডারটাকে এখানে ইনক্লুড করে দিতে হবে, অর্থাৎ যেখানে আমার হেডার দরকার, তো ইনক্লুড করার জন্য পিএসপি কোড লাগবে, পিএসপি শুরু পিএসপি শেষ। এখানে একটা পিএসপির একটা ফাংশন আছে, সেটা হলো ইনক্লুড, আরও অনেক ফাংশন আছে, ইনক্লুড ওয়ান্স, রিকোয়ার্ড, তাই আমি সহজটা দিয়ে দেখাই। ইনক্লুড এখানে এটা এর ভিতরে আপনার এই ফাইলের নামটা দিতে হবে, সরি ফাইলের নামটা কি, এই যে নামটা, এই যে এই নামটা আমি কপি করে নিয়েছি যাতে ভুল না হয়। এইখানে হেডার ডট পিএসপি এই নামটা আমার দিয়ে দিতে হবে, এবং লাস্টে দিতে হবে সেমিকোলন, যেটা একটা ফাংশন, এটা হলো পিএসপি স্টেটমেন্ট। এই লাইনটার মাধ্যমে কি হলো, সে পিএসপি, এখন যদি খেয়াল করেন, এখন যদি আমি এটাকে কাট করতাম, কাট না হন, এখন যদি আমি ফাইলকে এখানে রিফ্রেশ দিতাম, কি হতো, হেডার কিন্তু আসতো না, কিছু আসতো না, কারণ হেডার পায় নাই, হেডারের ভিতরে তো সব সিএসএস, কিছুই পায় নাই, কিছুই আসে না, ঠিক আছে? আর ওইটুকু আসছে, এখন এইটুকু কোনো যেদিন ইনক্লুড দিলাম, এখানে কিন্তু শুধু এইটুকু আছে, এখন এখানে রিফ্রেশ দিই, সব পাইছি, জিনিস কিন্তু একই, মানে আমি সরাসরি এইখানে না রেখে এই জিনিসটা কাট করে এখানে রাখছি, এটাকে আবার ইনক্লুড করে দিচ্ছি, এটার সাথে সময় আমরা সিএসএস দিয়ে যে লিংকটা করতাম, ওটা সিস্টেম ছিল লিংক এইচটিএমএল দিয়ে সামথিং, আর এখানে দরকার হ্যাঁ ইনক্লুড, এটা করার সুবিধাটাকে আমরা একটু পরে দেখছি। আচ্ছা এটা করে দিলাম, তাই না? আচ্ছা এইটা করার আগে আমাদের আরেকটা জিনিস রেখে আসা উচিত ছিল, সেটা হলো এইটার মধ্যেই কয়েকটা যদি পেজ করতাম, মনে করেন অ্যাবাউট পেজ, কন্ট্যাক্ট পেজ, সার্ভিসেস পেজ, এরকম 4-5টা পেজ করলাম, তাহলে পেজ করলে কি হতো, প্রত্যেকটা পেজেই কিন্তু এই অংশটা থাকতে হতো, এবং এই অংশটা লাগতো, এবং কোনো জায়গায় যদি চেঞ্জ করতে হইতো, প্রত্যেকটা পেজে যায় কিন্তু চেঞ্জ করতে হইতো। এখন আমি কি করলাম, যে হেডার ডট পিএসপি একটা ফাইলে যেখানে লাগবে শুধু আমি এই লাইনটা দিয়ে দিব, ওইখানে আমার এই হেডার অংশটুকু চলে যাবে। তাহলে কারেকশন করার সময় যদি আমি এই জায়গায় করি, পেজের যত জায়গায় আছে সব জায়গায় কিন্তু কারেকশন হয়ে যাবে। এটাকেই বলে হলো ডাইনামিক, মানে আপনার কোনো একটা সিস্টেমেটিক ওয়েতে হলো। আর যদি আমরা ওইভাবে করতাম তাহলে কি হতো, আপনার প্রত্যেকটা পেজে তো আপনার হেডার থাকতো, তখন আপনার সমস্যা হতো, বুঝলেন নাই? মানে বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছেন কিনা? বুঝতে পারছেন। আচ্ছা এখন দেখেন, এখন আমরা ফুটারটুকু আলাদা করে ফেলি, এইখান থেকে ফুটার কোন পর্যন্ত, এই পর্যন্ত এটুকু কাট করলাম, কাট করে আমরা এখানে ফুটার যে ফাইলটা, হ্যাঁ আমরা এই পার্ট করে ফেলছি, এই এখানে দিয়ে দিলাম, তাহলে এইটুকু হলো ফুটার অংশ। এখন আমি যদি এখানে রিফ্রেশ দিই, তাহলে আমার কিন্তু ফুটার অংশ আসবে না, আসছে কারণ সেভ দিয়ে নিতে। হ্যাঁ এই যে এখানে করতেছি, এখন আমি এখন যদি আমি এখানে রিফ্রেশ দিই, আমার কিন্তু ফুটার অংশ নাই, কারণ ফুটার অংশ তো আমি ডিলিট করে দিচ্ছি। এখন আমি কি করবো, শুধু এইখানে
ইন্ডেক্স ফাইলে এই যে এই লাইনটাই কপি করব, কপি করে এই যে নিচে ফুটার, যেখানে আমার ফুটার কাট, এখানে লিখবো ফুটার। পরে হ্যাঁ না, যেখানে আমার ফুটারটা কাট করলাম, যেখান থেকে এখান থেকে তো কাট করছি নিচের অংশ। এখন আমি যদি এখানে রিফ্রেশ দিই তাহলে কিন্তু নিচে ফুটার অংশটা চলে আসবে, এই যে ফুটার অংশ চলে আসছে। এখন হলো আমার সাইড বার। এখন আমার সাইড বার কতটুকু আছে, মনে করেন সাইড বার আছে এইখান থেকে এই পর্যন্ত, তাই না? এইটুকু। তো এইটুকু আমি কাট করলাম, কাট করে এখান যদি আমি এখানে রিফ্রেশ দিই তাহলে কিন্তু আমার সাইড বার থাকবে না, সাইড বার চলে গেছে। এটাকে আমি করবো কি, সাইড বারে আমি পেস্ট করবো, এই যে সাইড বারে পেস্ট করলাম। পেস্ট করে এই সাইড বারে যে লেখাটা, এটাকে আমি কপি করে আমার ওইখানে দিয়ে দেবো, এইখানে এই যে এখানে আমি এটা নিয়ে আসলাম, আর এটাকে কপি করলাম, কপি করে এইখানে দিয়ে দেবো। ঠিক আছে, দিয়ে এই অংশটাকে দিব আমি এইখানে, বাস হয়ে গেল আমার। তাহলে আমার সাইড বারটুকু এটুকু, এইটুকু দিয়ে তো সাইড বার হয়েছে। তাহলে এখন আমি রিফ্রেশ দিলাম, তাহলে আমার সাইড বার চলে আসছে, এই সাইড বার চলে আসছে। ঠিক আছে, এখন আমার বাকি থাকলো কি, কন্টেন্ট। হ্যাঁ দেখেন এতটুকু হয়ে গেল। আসলে কিন্তু ইন্ডেক্স পেজ এতটুকু না, ইন্ডেক্স পেজ বিশাল বড়, কিন্তু আমাদের ছোট্ট একটা পেজ হয়ে গেল। কেন? কারণ হেডার যত আছে সব এই যে এইখানে রাখছি, এই হেডারে রাখছি, আর তারপরে যদি সাইড বারটা রাখছি এই সাইড বারের মধ্যে। তাহলে একটা ভ্যারিয়েবল না কোনটা? এটা 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 একটা ফাংশন, বিল্ট ইন ফাংশন পিএসপি। এটার কাজ হলো কি, কোনো ফাইলকে সংযুক্ত করা। ইনক্লুড আছে, ইনক্লুড আছে, রিকোয়ার আছে, এরকম আছে। আচ্ছা, তাহলে এখন হয়ে গেল। এখন আমার কি দরকার, আমার এখন এইগুলোকে কয়েকটা পেজ করা দরকার, যেমন অ্যাবাউট পেজ, সার্ভিসেস পেজ, কন্ট্যাক্ট পেজ, তাই না? তো এখন আমার এটা কি পেজ আছে, ইন্ডেক্স পেজ, তাই না? আচ্ছা, তখন আমি এখন এটা কপি করে এখন একটা পেজ নিলাম, আমি নাম দিলাম অ্যাবাউট ডট পিএসপি। এটাকে ওপেন করলাম, এটা দিলাম। ঠিক আছে, এটা আমার কি পেজ, অ্যাবাউট। এখন এটা অ্যাবাউট পেজ, এখানে আমি লিখবো অ্যাবাউট পেজ, মাই অ্যাবাউট পেজ। ঠিক আছে, এটা H1 এর ভিতরে দিয়ে দিই, তাহলে লেখাটা বড় দেখা যাবে। হ্যাঁ আচ্ছা, করে আসি। এই এটা হলো আমার হোম পেজ, তাই না? আর এটা হলো আমার অ্যাবাউট পেজ। তারপরে এটাকেই কপি করি, এটাকে দিই কন্ট্যাক্ট পেজ, তারপরে দিই সার্ভিসেস পেজ। ঠিক আছে, তো যখন সার্ভিসেস পেজ ওপেন করব, এটার ভিতরে লিখবো স্যার, এটা লিখতেছি কেন বোঝা যায় যাতে। তারপর হলো কন্ট্যাক্ট পেজ, তারপর অ্যাবাউট পেজ, তাই না? এই কটাই তৈরি, তাহলে হয়ে গেল। এখন আমি যখন নাকি এই কটা পেজ হয়ে গেল, এখন আমার এগুলো সবগুলো লিঙ্ক আছে কোথায়, সাইড বারে। এই যে এখন কিন্তু শুধু সাইড বারে লিঙ্ক করে দেবো, সব জায়গায় লিঙ্ক পাওয়া যাবে, কারণ সব জায়গায় তো আমার চেঞ্জ করার দরকার নাই। কারণ সাইড বারে যাবো আমি, এই সাইড বার তো ওপেন করে আসবো না, দেখো এই যে সাইড বার, এটাই সাইড বার। এখানে এখন লিখবো, এটা আমাদের কি, ইন্ডেক্স ডট পিএসপি, তাই না? হ্যাঁ, হোম পেজটা। তারপরে অ্যাবাউট হলো অ্যাবাউট ডট পিএসপি, তারপরে এটা হলো কন্ট্যাক্ট ডট পিএসপি, আর এটা হলো সার্ভিসেস ডট পিএসপি। ঠিক আছে, এখানে লিঙ্ক হয়ে গেল। এখন আমি আমার সাইটে যাই, এটা আমার সাইট। এই যখন এটা আমার কি পেজ, হোম পেজ। যখন আমি অ্যাবাউট পেজে গেলাম, অ্যাবাউট পেজ। যখন কন্ট্যাক্ট পেজে গেলাম, কন্ট্যাক্ট পেজ। যখন আমি সার্ভিসেসে পেয়ে গেলাম, সার্ভিসেস পেজ। এইগুলো কিন্তু সব ঠিকঠাক আছে, কোনো চেঞ্জ হচ্ছে? চেঞ্জ হচ্ছে না, শুধু আমার এই কন্টেন্টটুকু এখানে যা থাকবে শুধু সেইটা চেঞ্জ হবে। এই যে যখন কন্ট্যাক্টে গেলে কন্ট্যাক্ট, হোমে গেলে হোম, অ্যাবাউটে গেলে অ্যাবাউট, সার্ভিসেসে গেলে সার্ভিসেস, তাই না? তার মানে এটা কি হলো আমার, এই যে এইটা আমার ঠিক আছে, এইটা আমার ঠিক আছে, এইটা আমার ঠিক আছে, কিন্তু চেঞ্জ হচ্ছে শুধু এই জায়গাটা। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমি আরেকটা কাজ করি, সেটা হলো এখানে কি লেখা আছে, মাই সাইট, তাই না? তো
তো এখানে আমি যখন নাকি হোম পেজে যাচ্ছি তখন কি মাই সাইট, যখন অ্যাবাউট পেজে যাচ্ছি তখনও মাই সাইট, কন্ট্যাক্ট পেজে যাচ্ছি মাই সাইট, সার্ভিসেস হচ্ছে মাই সাইট। আমি যদি চাই যে এই লেখাটা ডাইনামিক আসবে, ডাইনামিকে আসবে, যে পেজে থাকবো সেই পেজের টাইটেল আসবে, এরকম যদি করতে চাই তাহলে এটাই হলো ডাইনামিক। মানে এটা হলো এখন স্ট্যাটিক, কিন্তু এটাকে যদি আমি ডাইনামিক করতে চাই মানে আমি নির্দিষ্ট কোনো নাম দিব না, কি আসবে আমি নিজেও জানি না, যখন যেটা থাকবে তখন আসবে, পরিবর্তন হবে। তখন আমার এটাকে করতে হবে, এইখানে আমি এইটা কোথায় আছে আসলে, এই নামটা দেখেন, এই নামটা কোথায় আছে, এটা আছে টাইটেলের ভিতরে, টাইটেলটা আছে কোথায়, কোন ফাইলের ভিতরে, হেডারে। এইভাবে আমার খুঁজে বের করতে হবে যে এইটা কীভাবে। তাহলে আমি এখানে যাব, আমি যাব আমার হেডারে, এই যে এখানে এখানে যাই, এইখানে এখানে না, এখানে আমি কোনো কিছু লিখবো না, এখানে বলবো পিএসপি, এগুলো পিএসপি ছাড়া কিন্তু হইতো না, HTML CSS দরকার না। এখানে আমি লিখবো যে একটা ভেরিয়েবল ডলার, সরি এখানে একটা ভেরিয়েবল সেট করে দেবো ডলার টাইটেল, এবং এই ভেরিয়েবলটা কি করবো, ইকো করাবো কেন, যে এই লেখাটা আসবে। এই ভেরিয়েবলে কি সেট করা আছে, ভেরিয়েবলে কি আছে আমি তো দেইনি, এই অবস্থায় যদি দেই সে এই ভেরিয়েবলের একটা ভ্যালু খুঁজবে, একটা ইরর দেখা যাবে, কারণ এখন তো ভ্যালু নাই, সার্ভিসেস পেয়েছেন এইভাবে। এই যে এখন কিন্তু এই যে এখানে সরাসরি এটা আসছে, একটা ভ্যালু ইরর আসার কথা, আসলো না কেন? আচ্ছা এই যে এখানে উপরে এটা চেঞ্জ হয়ে গেছে, কারণ কি, কারণ এখানে ইকো ডলার আন্ডারস্কোর টাইটেল, কারণ টাইটেলের কোনো ভ্যালু তো আমি দেইনি, দেইনি। তো এখন আমি কি করব, যখন না এখন আমি কোথায় আছি, হেডারে। আচ্ছা হেডারে যখন আছি, এখন এই উপরে এটা একটা ভ্যালু আমি সেট করে দিই, হ্যাঁ এখানে দিই, মানে একটা ভ্যালু তো আমার দরকার ভেরিয়েবলের, এই ভেরিয়েবলের কি ভ্যালু আসবে আমি তো, হ্যাঁ 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 সমস্যা নাই, এক জায়গায় দিলেই হয়, এটা সমস্যা নাই। এখানে বলতেছি ডলার টাইটেল ইকুয়াল টু, না এটা তো ভ্যালু সেট করবো, অ্যাসাইন করবো, ডবল ইকুয়াল হলে যখন এটা সমান এটা হবে। এখানে বললাম আমি মনে করেন হোম পেজ, তাহলে কি হবে, লেখা আসছে হোম পেজ, এখানে গেল হোম, এখানে গেল হোম, এখানে গেল হোম, কিন্তু এই যে এখন যে ভ্যালুটা আনলাম এটা কিন্তু সরাসরি এখানে লিখলাম না, এই যে আমাদের হেডার পেজের মধ্যে এখানে কিন্তু সরাসরি কোনো স্ট্যাটিক ভ্যালু, এখানে একটা ভেরিয়েবল সেট করছি, হ্যাঁ তাই না? আচ্ছা তখন এটারে এখন কি করব, এখানে একটা কন্ডিশনে দিয়ে দেবো, ইফ এখন তো এটা সেট করা থাকবে তাই না, যেটা কিসে আছে টাইটেলে, এটা তো হইলো। এখন আমরা চাই যে এখানে একটা আমাদের ফর্ম তৈরি হোক, আলাদা রেজিস্ট্রেশন ফর্ম, এবং সেই ফর্মে আমরা করলে ডাটা ইনসার্ট করলে আমাদের ডাটা ইনসার্ট হবে। এটা যদি করতে চাই তাহলে আমাদের একটা ফর্ম আমাদের এখানে তৈরি করতে হবে, নাম দিতে হবে। এগুলো আমাদের আসলে একটা ফোল্ডার নেওয়া দরকার, ইনক্লুড আইএনসি মানে হলো ইনক্লুড, মনে করেন আমি নিলাম, এইটার ভিতরে এখন আমি বানাবো, হ্যাঁ আচ্ছা থাক ওটি রয়েছে। এখন আমি এখানে রেজিস্ট্রেশন ফর্ম, হ্যাঁ সব করবো, আমার এটা একটা অ্যাডমিন প্যানেলের মতো আমরা তৈরি করবো। আচ্ছা রেজিস্ট্রেশন ডট পিএসপি, এটাকে আমরা ওপেন করলাম, রেজিস্ট্রেশন ফর্মটা তৈরি করবো। রেজিস্ট্রেশন ফর্মটা তৈরি করার জন্য আমাদের HTML এরই লাগবে, HTML স্ট্রাকচার লাগবে, এটা নিয়ে আসবো। আমরা বুটস্ট্র্যাপ তো ইউজ করছি, তাহলে আমাদের এখন কি করতে হবে, আচ্ছা এটা রেজিস্ট্রেশন ফর্মটা এখানে না দিয়ে আমরা এখানেই তৈরি করি, তাহলে আমাদের সুবিধাটা হবে কি, আমাদের CSS গুলা অটোই পাবে, এই যে ঠিক আছে, হ্যাঁ তাহলে আমরা আর ভিতরে গেলে আবার CSS এর লিঙ্ক আবার দেখাই দিতে হবে ঝামেলা। তো এটা এখানেই করলাম, এটাকে ওপেন করলাম, ওপেন করে আমরা ইন্ডেক্সের যে ফাইলগুলা কোথায়, হ্যাঁ দুইবার হচ্ছে, একবার কেটে দিলাম, আমাদের ইন্ডেক্সের ফাইলটা এটা কপি করলাম, কপি করে এখানে দিয়ে দিলাম, তাহলে আমাদের সব লিঙ্ক ঠিকঠাক মতো থাকলো। কারণ ওইখানে দিলে আবার সমস্যা, মানে আবার বাইরে ফোল্ডার থেকে বাইরেও ফোল্ডার থেকে ঢুকো একটা, এখানে যে ইনক্লুডেড হবে যেমন ফুটারটা আমি তো এইটা আমাদের, এটা হলো আমাদের কি পেজ রেজিস্ট্রেশন, এখানে লিখে দিতে রেজিস্ট্রেশন,
রেজিস্ট্রেশন পেজ বানান বলেছি, আচ্ছা রেজিস্ট্রেশন পেজ। আর এখানে হেডার তো আমাদের লাগবেই, হেডার আছে, ফুটারও লাগবে, কন্টেন্টের মধ্যে সাইড বারও লাগবে। এইখানে আমরা চেঞ্জ করব, এখানের ভিতরে আমরা একটা এখানে আমরা H1 না দিয়ে H2 দিই, H2 দিয়ে, কারণ হেডিংগুলো H2 তে দেওয়া হয় ভালো। মাই রেজিস্ট্রেশন পেজ, এইখানে এটার ভিতরে ফর্ম তৈরি করবো। ফর্ম তো আমরা HTML তৈরি করতে পারি, তাই না? ফর্মের ট্যাগ হলো এটা। এখন এখানে আমরা প্রথমে যেটা লিখি পি এর মধ্যেই লিখি পি, ঠিক আছে? পি এর ভিতরে যে ইনপুট প্রথম হলো আমাদের, আমরা মনে করি রেজিস্ট্রেশনের জন্য কি কি নিব, আইডি, নেম, অ্যাড্রেস, ফুল নেম, দুই তিনটা নেই, বেশি নেওয়ার দরকার নেই, একটা হলো নেম, ঠিক আছে? নেমের পরে আমরা এখানে কি লিখবো, ইনপুট টাইপ টেক্সট। এই তো আমাদের এটা টেক্সট ফিল্ড তৈরি হয়ে গেল, হয়েছে না? এইরকম আমরা কয়েকটা, সরি এই নেম এটা দিলাম আমরা, ইমেইল না দিয়ে অ্যাড্রেস দিই, ছোট লিখি, এটা ইমেল দিয়ে আর ইয়ে দিয়ে, ওটা একটু সমস্যা নেই, একটা দিলাম আর তাহলে আমাদের এটা হলো। আরেকটা জিনিস লাগে ফর্মে, সেগুলো সাবমিট একটা বাটন লাগে, ইনপুট পি এর ভিতরে আসো, আচ্ছা এখানে ইনপুট টাইপ সাবমিট, SUBMIT সাবমিট, ঠিক আছে? আর ভ্যালু হবে সাবমিট। এখানে সাবমিট মানে আমরা একটা রেজিস্ট্রেশন ফর্ম, এইটা যদি এই অবস্থায় যদি আমি রান করি এটাকে, এখানে একটা লিঙ্কও দিয়ে দিতে পারি আমরা, রেজিস্ট্রেশন ফর্ম, তাই না? তো লিঙ্কটা কোথায় দেবো, সাইড বারে, এই যে এইখানে আমাদের সাইড বার করি, এই সাইড বার, এখানে আমরা একটা লিঙ্ক তৈরি করি, নাম দেবো রেজিস্ট্রেশন পেজ, আর এখানে রেজিস্ট্রেশন ডট পিএসপি, রেজিস্ট্রেশন ডট পিএসপি, ঠিক আছে? এখান থেকে আমি এখানে হ্যাঁ এই না পাই নাই, বানান বলেছি, এই নামটাই দিতে হবে। এই আমাদের একটা রেজিস্ট্রেশন ফর্ম আছে, এগুলো আমরা বড় করতে পারবো, কালার চেঞ্জ করতে পারবো, ই করতে, এগুলো তো সব পারবো না? এগুলো হলো CSS এর কাজ। এটা কই আসলো এই ফর্মটা, এটা তো ইয়ে এই স্ক্রিন, এই এখন এই সাবমিট বাটনে ক্লিক করলে কি হবে, সেটা এই ডাটাগুলো ডাটাবেজে সাবমিট হবে, তাই না? এর জন্য আমাদের যেটা করতে হবে, এখানে রেজিস্ট্রেশন ফর্মটা কোথায়, এখানে প্রথমে হলো আমাদের লাগবে ফর্মের ভিতরে অ্যাকশন হলো এই সাবমিট বাটন ক্লিক করলে সে কি কাজ করবে, ইনসার্ট করবে, সেটা এইটার ভিতরে লিখতে হয়। তো এটার ভিতরে না লেখা এখানে একটা পেজ তৈরি করি, যে ইনসার্ট রেজ আন্ডারস্কোর প্রো ডট পিএসপি, এটা মানে হলো রেজিস্ট্রেশন প্রসেস, সংক্ষেপে লাগলো ডট পিএসপি, মানে এই ফাইলে যায় সে ইনসার্টটা করাবে। আচ্ছা, আরেকটা জিনিস লিখতে হয় মেথড দুইটা আছে, একটা হলো গেট মেথড, একটা হলো পোস্ট মেথড, আমরা দুটোই দেখব। এখন আমরা যেটা করা যাচ্ছে পোস্ট মেথড। আচ্ছা, আর এই যে ইনপুট টাইপ টেক্সট, এই তিনটেই তো টেক্সট হইল, এই তিনটাকে চেনার জন্য এই তিনটার নাম দিতে হয়, এটা কোনটা কোন ফিল্ড, এর জন্য একটা নাম দিতে হয়। এটাকে নাম দিতে হবে নেম, এটার মানে হলো, এটা হলো নাম, এটা নেম, এটা দিলাম হলো অ্যাড্রেস, ঠিক আছে, ছোট নাম দিলাম। আর এটা হলো নেম ফোন, এটা পুরো নামই দিয়ে দিই, অ্যাড্রেস। এই যে এটা কি হলো, আমরা এই নামগুলো কেন দিলাম,
যে কোনটা কোন ফিল্ড। এটা তো এখানে তো আমরা সবগুলোই তো এখানে বোঝা যাচ্ছে ইনপুট টাইপ টেক্সট, ইনপুট টাইপ টেক্সট, ইনপুট টাইপ টেক্সট, কিন্তু ইনপুট টাইপ টেক্সট নাম হলো নেম, তাহলে আপনার স্পেসিফিক হয়ে গেল। আমার টেবিলে যেমন ডাটাটা ইনসার্ট হবে তখন এটা বোঝার জন্য আর কি। তাহলে এই যে এই ডাটাগুলো ইনসার্ট করব, এই ডাটাগুলো ইনসার্ট করার জন্য আমাদের কি লাগবে, একটা ডাটাবেস লাগবে। কোন টেবিলে ইনসার্ট করবো, একটা টেবিল লাগবে। তাহলে এখন কি নামে, রেজিস্ট্রেশন নামে আমাদের একটা টেবিল তৈরি করতে পারি। কোথায় তৈরি করব, আমাদের এই যে এখানে কি ডাটাবেস নিয়েছিলাম, টেস্ট, ঠিক আছে। টেস্টের ভিতরে একটা টেবিল তৈরি করবো, নাম দেবো কি, রেজিস্ট্রেশন। এবার কয়টা কলাম নেব, আমরা এখানে কয়টা কলাম দিছি, REGISTRATION, ঠিক আছে, রেজিস্ট্রেশন। আচ্ছা, এখানে আমরা 3টা কলাম নিচ্ছি, তাহলে আমরা নাম্বার অফ কলাম, কয়টা কলাম হবে এখানে আমরা দিব। তো এখানে দিব 4টা। একটা কারণ কি, কারণ আইডি একটা বেশি দিব, প্রত্যেকটা টেবিলে একটা আইডি থাকবে। হ্যাঁ, তো দিলাম, দেওয়ার পরে এখানে দিয়ে দিতে হবে। এটা হলো আইডি, এটা হলো নেম, এবং আইডিটা আমরা অটো ইনক্রিমেন্ট দিব, এর জন্য ওইখানে ফিল্ড রাখলাম না। এটা হলো অ্যাড্রেস, এটা হলো ফোন। আচ্ছা, এখন হলো কি, আইডি দিব ইন্টিজার, ভ্যালু দিব 113, আর এখানে অটো ইনক্রিমেন্ট আর এইটা দিয়ে দিব। ইন্ডেক্স হলো প্রাইমারি, আর এটা অটো ইনক্রিমেন্ট, শেষ। আর এগুলোতে নেম হলো ভার্কার, অ্যাড্রেস হলো ভার্কার, ফোন হলো ভার্কার। এখানে 20 করে দিয়ে দিই। ফোন তো আমরা দিতে পারি, নাম্বার দিতে পারি, নাম্বার দিতে পারে, ওই যে অনেক সময় ফোনে না প্লাস প্লাস দেয়, এর জন্য সমস্যা। হ্যাঁ, নাম্বার দিলে আর প্লাস প্লাস দেওয়া যাবে না, এখন দিয়ে সেভ দিলাম। তাহলে এখানে আমাদের টেবিলটা তৈরি হলো, নাম হলো রেজিস্ট্রেশন। আচ্ছা, রেজিস্ট্রেশন টেবিলটা আমাদের হয়ে গেল। এখন এই যে এখানে যে এইটা দিছি, এই পেজটা তৈরি করতে হবে, res_process.php, এখানে তৈরি করি, এখানে তৈরি করবো সব। আচ্ছা, করি, সমস্যা, এগুলো একটা ফোল্ডারের ভিতরে করা উচিত। আইএনসি ছেড়ে দেয়া যায়। হ্যাঁ, আচ্ছা, এখানে রেজিস, না, ওই যে নামটা দিচ্ছে ওই নামটাই দিতে হবে, এই যে, তাছাড়া পাবে না। res_process.php, এইটা। কারণ এই পেজটা কি করবো, এই পেজটা কানেকশন করানোর জন্য যা যা করা দরকার, এখানে মানে ডাটা ইনসার্ট করার জন্য যে কোড লেখা দরকার, সেই কোডটা এখানে লিখবো। তো ডাটা ইনসার্ট করার জন্য প্রথমেই আমার যেটা দরকার সেটা হলো আমার কানেকশন। কারণ আমি যদি কানেকশনই না করাই, তাহলে ডাটা কীভাবে ডাটাবেসের সাথে ইনসার্ট হবে, এটার সাথে ওইটার সাথে আগে একটা সেতু বন্ধন, লিঙ্ক আপ তৈরি করতে হবে। তো আমরা তো কানেকশনের জন্য একটা ফাইল করছিলামই, এই যে এই, হ্যাঁ, এই কোডটাই আমরা এখানে দিয়ে দিতে পারি, অথবা কাজ করতে পারি। এটা তো করা আছে, এইটুকু কিন্তু আমাদের দরকার নাই, কারণ এখানে চেক করানোর কোনো দরকার নেই। এইটুকু হলো জাস্ট আমরা দিয়েছিলাম আমাদের টেস্টের জন্য, যে আমরা যে কাজটা করলাম হয়েছে কিনা, এটা হলো এর জন্য দিয়েছিলাম, কিন্তু এইটুকুই আমাদের যথেষ্ট, ঠিক আছে। তো এইটুকু কপি করে আমরা কি করতে পারি, এখানে দিয়ে দিতে পারি, এই রেজিস্ট্রেশন প্রসেস এইখানে দিয়ে দিতে পারি, এবং উপর অবশ্যই PHP শুরু করতে হবে, এবং এই, ঠিক আছে, শেষ না করলেও হয়, তারপর দিয়ে আছে, ঠিক আছে। তো এখন এই যে এইটুকু কিন্তু আপনার দিয়ে দিতে হবে। এখন আর যদি এইটুকু না দিতে চাই, তাহলে আমরা একটা কাজ করতে পারি, উপরে এই যে এইটা ইনক্লুড, এই কাজটাও করতে পারি। এখানে দেখবো কি তোমার এই যে এই নামটা, এটা বুঝছেন না, এইটাই, এটা করলাম, তাহলে আর এটা লাগলো না। এটা করলে সুবিধাটা কি, কোনো সময় যদি কানেকশনটা যদি আমার লিঙ্ক আপ করানো দরকার হয় অন্য কোনো জায়গায়, তখন আমি শুধু এই জায়গায় চেঞ্জ করবো, এই যে আমার কানেকশন পেজে চেঞ্জ করবো, ওই কানেকশন এখানে ওপেন নাই, আমি শুধুমাত্র এই কানেকশন পেজে এখানে আমার মনে করেন এখানে এটা তো লোকালে করা আছে, লোকাল থেকে আমি সার্ভার আপ করতে হবে, তখন আমি যদি প্রত্যেকটা পেজে এরকম কানেকশন করি, প্রত্যেকটা পেজে যায় আমার চেঞ্জ করতে হবে, এটা তো আমার সমস্যা। এর জন্য আমি কি করবো, কানেকশন করি এই জায়গায় কমন একটা পেজ থাকলো, শুধুমাত্র এখানে আমি এই যে এখানেও চেঞ্জ করতে হবে, শুধু এখানে আমার এখানে চেঞ্জ করবো, ডাটাবেসের নাম তো চেঞ্জ হবে না, শুধু আমার লোকাল হোস্ট, রোট নেম আর পাসওয়ার্ড, এই 3টা চেঞ্জ করে দেবো, বাস, আর কোনো কিছু দেবো, সবগুলো এটা লিঙ্ক আপ পাবে। হ্যাঁ, তাহলে এটা আমাদের কানেকশন হয়ে গেল প্রথমে। কানেকশনের পরে আমার ইনসার্ট করাইতে হবে। তো ইনসার্টের জন্য আমাদের একটা SQL আছে, এটা একটু কার SQL, মাই SQL একটা SQL আছে, সেটা আমাদের লিখতে হবে যে ইনসার্ট
ইনটু, ইনসার্ট ইনটু, এটা হলো কিওয়ার্ড। এটা স্কুলে আমরা দেখছিলাম না, ইনসার্ট ইনটু। তারপর হলো কোন টেবিলে আমি ইনসার্ট করব, টেবিলের নাম, এই যে টেবিলের নামটা কোথায় পাবো, এই যে রেজিস্ট্রেশন। এটা হলো ডাটাবেজের নাম হলো টেস্ট, আর টেবিলের নাম হলো রেজিস্ট্রেশন। না বানান ভুল হলে কিন্তু এখানে আবার সমস্যা হবে, রেজিস্ট্রেশন। তাহলে ইনসার্ট ইনটু রেজিস্ট্রেশন, তারপরে কি এই কিটা লিখতে আমার এখানে, হ্যাঁ ইনসার্ট ইনটু রেজিস্ট্রেশন। তারপর হলো কি আমার ফিল্ডগুলা, কোন কোন ফিল্ডে আমি ডাটাটা ইনসার্ট করব। তো এখানে আমাদের টেবিল যে বানাইছি আমরা এখানে খেয়াল করে, এই যে এখানে কয়টা ফিল্ড দিছি, কই আমার আইডি ভাই অটো এই যে এই যে কলাম কয়টা দিছি, এই যে 1 2 3 4, চারটার মধ্যে এই যদি আমরা স্ট্রাকচারে যাই, এই আইডিটা দিছি অটো ইনক্রিমেন্ট, তাহলে আইডিটা আমার ইনসার্ট করানোর দরকার না। তাহলে যেহেতু আমি স্পেসিফিক করে দেবো, তাহলে তখন আমাকে এখানে এই যে ফিল্ড লিখতে হবে, নেম অ্যাড্রেস ফোন এটা ওর তো ইয়ের মধ্যে নেম অ্যাড্রেস ফোন। এই নামগুলো কোথায় থেকে পাইলাম, এই নামগুলো হলো আমার এই যে এই নামগুলো, এই যে এই নামগুলো, এই যে নেম অ্যাড্রেস ফোন, এইখানে যে নাম লিখবো এই নামগুলো লিখতে হবে এইখানে। তারপর হলো ভ্যালুস, তারপরে হলো ব্র্যাকেটের মধ্যে আমার যে ভ্যালুগুলো আমি দিব, কয়টা ভ্যালু দেবো, 3টা, এই 3টা। লাস্ট হলো সেমিকোলন, এই সেমিকোলন দিলেও হয় না দিলেও হয়, এইখানে এখন ভ্যালুগুলো দিতে হবে, তাই না? তো ভ্যালু দিয়ে দিই, মনে করেন দিলাম আমি প্রথমে নাম দিলাম, তারপর হলো অ্যাড্রেস ঢাকা, তারপর হলো ফোন 1 2 3, ঠিক আছে? এইটা হলো আমার কোয়েরি। এই কোয়েরিটা যদি আমি চালাই, এখন দেখেন এই কোয়েরিটা আমি কপি করলাম, কপি করে আমি এখানে টেস্ট করব, এই যে এখানে আমি আমার এই যে এই ডাটাবেজের মধ্যে এসকিউএল এখানে আমি চালাইলাম, ঠিক আছে? ইনসার্ট ইনটু রেজিস্ট্রেশন, নেম অ্যাড্রেস ফোন, আর ভ্যালু হলো কামাল ঢাকা 1 2 3। দেওয়ার পরে যদি গো দেই, দেখি আমার ডাটা ইনসার্ট হয়ে যাবে। আর রিফ্রেশ দিলে দেখেন এই যে এখানে ডাটা ইনসার্ট হয়েছে, 1 কামাল ঢাকা 1 2 3, এই ডাটাটা ইনসার্ট হয়েছে। কিন্তু এই ডাটাটা তো আমরা এখান থেকে ইনসার্ট করাবো না, আমাদের সাইট থেকে ইনসার্ট করাবো, তাই না? জি আচ্ছা, সাইট থেকে এই কোয়েরিটা লেখছি তো, এটা থাক, এটাকে আমি কমেন্ট করে রাখি। হ্যাঁ, কমেন্ট করার জন্য আমাদের এই কমেন্ট হয়েছে না? আচ্ছা, কমেন্ট করার আগে আমি আরো একটা জিনিস দেখাই। এখন যদি আমি এখানে রেজিস্ট্রেশন পেজে যাই, এখন সাবমিট বাটনে ক্লিক করি, তাহলে এখানে কিছু আসে নাই। এখন আমি চাচ্ছি যে এইখানে আমি যে ভ্যালুগুলো লিখবো, এই যে এখানে আমি যে ভ্যালুগুলো লিখবো সেই ভ্যালুটা সাবমিট বাটন ক্লিক করলে এখানে আসবে। প্রথমে এই ভ্যালুটা নিয়ে আসি। তো এটা আনার জন্য কী করতে হবে, এটা আনার জন্য করতে হবে যে এইখানে আমরা কি মেথড ইউজ করছি, এই মেথড পোস্ট মেথড। তাহলে এখানে পোস্ট লিখতে হবে যে $_পোস্ট, এইভাবে। হ্যাঁ, এই ঠিক যেভাবে লিখছি এইভাবে লেখার পরে এটার ভিতরে আমার যে ফিল্ডের ভ্যালু আমি আনতে চাই, অর্থাৎ এখানে আমি যদি এই নেম বক্সের ভ্যালু আনতে চাই তাহলে দিতে হবে নেম, অ্যাড্রেস বক্সের ভ্যালু যদি আনতে চাই তাহলে দিতে হবে অ্যাড্রেস, আর ফোন বক্সের ভ্যালু যদি আনতে চাই তাহলে দিতে হবে ফোন। বুঝতে পারছেন? এর জন্য আমরা এই নামটা দিছি, নাম দিয়ে আমরা স্পেসিফিক করে দিচ্ছি। তো এখন আমরা দেখেন, এখন আমি আনতে চাই হলো সাপোজ নেম, তাহলে এখন এখানে কি ভ্যালু আসবে, নেম, এবং এটাকে ইকো করি। তাহলে ইকো করলে কী হবে, এটা শো করবে, ইকো না করলে কিন্তু শো করবে না। এখন আমি এখানে রিফ্রেশ দিলাম, নেমের ঘরে আমি লিখলাম যে PALAS পলাশ, সরি সেভ দেখেন পলাশ লিখে ইনসার্ট দিলে এখানে আসছে পলাশ। আবার এখানে লিখলাম আমি মনে করেন লাল মিয়া, ঠিক আছে? লেখা সাবমিট দিলাম, লাল মিয়া আসছে। কিন্তু আমি যদি এইখানে কোনো কিছু লিখি, এইখানে কোনো কিছু না লিখি, তাহলে কিন্তু এটা কিন্তু আসবে না, কারণ এই ফিল্ড তো আমি ইকো করাইনি, আর এই ফুলের ভ্যালু তো আমি আনিনি। তো নিয়ে আসি, এটার 3টে নিয়ে আসি, 2টা 3টা, এটা দিই। এনে কি নাম আছে দেখে নিতে হবে, এই যে অ্যাড্রেস ফোন, অ্যাড্রেস, তারপর হলো ফোন। ভ্যালুগুলো কীভাবে আনতেছি, এইভাবে। এখন 3টা ইকো করা আছে, এখন দিলে 3টা ভ্যালু চলে আসবে। এখন যদি আমি এখানে লিখি যে বাসা ঢাকা 1 2 3 4, দেওয়ার পরে দিলে এই যে
পাশা ঢাকা কোনো স্পেস নাই, কোনো কিছু নাই। কেন নাই? কারণ আমি তো কোনো কিছু দেইনি। আমি যদি এগুলো দিতে চাই তাহলে এক কাজ করতে পারি, এখানে আমি এগুলোকে ভেরিয়েবলের মধ্যে নিতে পারি। কীভাবে? ডলার নেম দিয়ে ভ্যালু, মানে এই ভ্যালুটা এসে এইটার মধ্যে জমা রইল। ডলার অ্যাড্রেস, এই ভ্যালুটা এসে এটার ভিতরে জমা হইলো। ডলার ফোন, এই ভ্যালুটা এসে আর কি হলো? ডলার ফোন, এই ভ্যালুটা এসে এটার মধ্যে জমা হলো। এখন ইকো করাবো, প্রথমে করাবো এইটা, তারপরে ফুল স্টপ, তারপরে দিলাম কি বিআর, হ্যাঁ নিচে দেবো, তারপর ফুল স্টপ। ঠিক আছে? বিআরটা দিতে হবে অবশ্যই কোটেশনের ভিতরে, মানে HTML কোডটা দিতে হয়। PHP-র ভিতরে যদি আপনি HTML লেখেন তাহলে এটা কোটেশনের ভিতরে দিতে হয়। এবং এটা তারপরে দিব ইকো করাবো এইটা, এটা কনক্যাটেনেশন হইতেছে, হ্যাঁ এইটা। তারপরে দিব আবার ব্রেক, একই মানে একটা ইকো দিয়ে সবটি আমি শো করে দিচ্ছি। তারপরে ইকো দিয়ে এটা, তারপর লাস্টে সেমিকোলন। এটা মানে কি হলো? প্রথমে সেটা করবে, তারপর একটা ব্রেক দিবে, তারপরে এটা আসবে, তারপর একটা ব্রেক করবে, তারপরে এটা আসবে, তিনটা। এখন এখানে আসেন, হ্যাঁ ওইখানেও দেওয়া সম্ভব, কিন্তু এক লাইন দিলে। এখন যদি আমি এটা দিয়ে দিই, আমার ইরর আসছে। কি ইরর আসছে? আচ্ছা এখানে, এটা এখানে রিফ্রেশ জানি, সাবমিট দিই। এই যে পলাশ ঢাকা, এটাকে আমরা এখানে ওইখানেও দিতে পারতাম, কিন্তু এইটা আমরা এইভাবে আমরা করলাম যে চিহ্নটা ভ্যালু নিয়ে আসলাম, ভ্যালুগুলোর মধ্যে রাখলাম, রাখার পরে ওইটাকে আমরা এখন ইকো করে দিই। এবং এক লাইনে না করে আমরা মাঝখানে এখানে স্পেস দিতে পারতাম, এখানে আমরা কোনো কিছু দিতে পারতাম, যা ইচ্ছা তাই HTML যে কোনো কোড আমি ইউজ করি না, এভাবে আমি করতে পারতাম। এখন আমার দরকার যে এটা ইকো করানো তো আমার দরকার না, এটা আমি কমেন্ট করে রাখি। এটাকে ইকো করানো আমার উদ্দেশ্য যে এখানে যে ভ্যালু দিব সেই ভ্যালুটা আমাকে এখানে দেখাবে, এটা তো আমার উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো এখানে যে ভ্যালুটা দিব সেটা সাবমিট করার সাথে সাথে ডাটাবেজে যা ইনসার্ট হবে। তো ডাটাবেজে ইনসার্ট হওয়ার জন্য আমরা যে কোডটা লিখছিলাম, এই যে এই কোডটুকু লাগে। এই কোডটুকু হলো আমার MySQL এর কোড, এটা কিন্তু কোনো PHP কোড না, এটা হলো MySQL এর কুইরি। ইনসার্ট ইনটু রেজিস্ট্রেশন, মানে টেবিল নেম, তারপরে এখানে ফিল্ড নেম, কয়টা ফিল্ড আপনি যদি সব ফিল্ডের দায়িত্ব দিতে চাইতেন তাহলে আর এটা লাগতো না, ডাইরেক্ট ভ্যালু দিয়ে দিতে পারতেন। কিন্তু যেহেতু আমরা ফিল্ড কমাই দিছি, কারণ ওই যে আইডিটা বাদ দিছি, এর জন্য আমার এখানে লিখে দিতে হবে হঠাৎ। এখন এইটাকে আমরা কি করব? এই কোয়েরিটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রাখি। এই কোয়েরিটা আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম, এটাকে কোটেশন দিয়ে লাস্টে সেমিকোলন, এটা দিয়ে একটা আমি ভেরিয়েবলের মধ্যে রাখলাম। এটা হলো SQL, ঠিক আছে? এখন এটাকে আমি রান করানোর জন্য আমার একটা PHP-র একটা আছে, ফাংশন আছে, এই কোডটাকে এক্সিকিউট করানোর জন্য। এখানে খেয়াল করেন, এখানে যখন আমি ইনসার্ট, এই যে কোডটুকু লিখছি, এই ইটিতে যান, এখানে যখন এই কোডটুকু আমি লিখি, এখানে লিখি, ওই কোডটা লেখার পরে এই যে গো বাটনে ক্লিক করি না, মানে কি সে এক্সিকিউট করে। আমি তো এখানে শুধু কোড লিখছি, কিন্তু কোনো এক্সিকিউশন করাইনি। এক্সিকিউশন করানোর জন্য আমার একটা কোড আছে, MySQL_query, এইটুকু। এটার ভিতরে আমি দিয়ে দিলে এখন কিন্তু আর পুরাটুকু দরকার না, এই পুরাটুকু আছে কোনটার ভিতরে? এটার ভিতরে, তাহলে এইটুকু দিয়ে দিলাম। তাহলে এটা এখন এক্সিকিউট হলো, মানে ইনসার্ট হইলো। কারণ এটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রাখি। কেন রাখবো? কারণ ইনসার্ট হইলো যে আমি কিভাবে বুঝবো ইনসার্ট যে হয়েছে না হয়েছে, আমি কিভাবে বুঝবো? এখন এটা দিলে কিন্তু ইনসার্ট হবে। এখন খেয়াল করেন, আমি দেখাই। এখন আমার ডাটাবেজে যদি আমি যাই, এখানে দেখেন রিফ্রেশ যদি দেই, ব্রাউজারে ক্লিক করি, কয়টা ডাটা আছে? একটা ডাটা আছে না? 1 ID 1 দেখা যায় বড় করে, এই যে একটা আছে। আচ্ছা, এখন যদি আমি এখানে যাই, এখানে রিফ্রেশ দিয়ে, এখন যদি আমি এখানে বলি যে সালাম SUL খুলনা 988, এটা দিয়ে যদি সাবমিট দিই, এখন কিন্তু ডাটা ইনসার্ট হয়ে গেছে। কিন্তু ইনসার্ট হয়েছে কি না হয়েছে আমি তো কিছুই কইতে পারবো না। আমি ডাটা বেজে যাবো, এখানে ব্রাউজ করব, দেখবো দুইটা, এই যে কামাল ঢাকা, না এটা তো হয়নি, এটা তো ইনসার্ট করেনি আমি, এটা করেছি আমি দিছি খুলনা। আমি তো এই যে এইখানে এই যে ভ্যালু লিখছি সেটাই তো ইনসার্ট হবে, তাই না? কারণ আমি তো এই ভ্যালু ইনসার্ট করাইছি, কিন্তু আমি তো এই ভ্যালু ইনসার্ট করাবো না। আমি ইনসার্ট করাবো কোন ভ্যালু? আমি ইনসার্ট করাবো এইখানে ক্লায়েন্ট যে ভ্যালু দিবে
তাই না? ইউজার যে ভ্যালু দিবে এখানে সেই ভ্যালুটা ইনসার্ট করাবো। এই ভ্যালু কি দিবে এটা তো আর আমি জানি না। এখানে যদি আমি লিখে দেই, যতবার ক্লিক করবো সবসময় এই ভ্যালু ইনসার্ট হতে থাকবে। এখানে ক্লায়েন্ট কি ভ্যালু দিবে এটা আমি জানি না। তো এর জন্য কি করব, এই ভ্যালুগুলো আমি নিয়ে একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখলাম, এই ভ্যারিয়েবল ইনসার্ট করে দেবো। ডাইরেক্ট কোনো স্ট্যাটিক কোনো ভ্যালু আমি ইনসার্ট করাবো, তাহলে তো এটা স্ট্যাটিক হয়ে যাবে, ডাইনামিক হবে না। বুঝতে পারছেন? এই যে এখন এটা কিন্তু আর হ্যাঁ, প্রথমে এটা ইনসার্ট করালাম, তারপরে এইটা, তারপরে এখানে কারণ এইটা। এখন আমার কি হবে, এখন কিন্তু সরাসরি কোনো ভ্যালু ইনসার্ট হবে না এখানে। এখন এই ফিল্ডে এখানে ক্লায়েন্ট যে ভ্যালু দিবে সেটা ইনসার্ট হবে। রিফ্রেশ, ইনসার্ট হয়েছে। এখন এখানে যাই, আমি ব্রাউজে যাই, এই যে সালাম খুলনা, এটা তাহলে ভ্যালু আমার ইনসার্ট হয়ে গেল। কিন্তু আমি তো এইখানে তো আর আমি বুঝতে পারবো না, বা ইউজারও বুঝতে পারবো না। ইউজারকে আর এই কি বলে মাইস্কুয়েলের ভিতরে তো আসতে পারবে না। সে তো এখানে তাকে একটা মেসেজ দেওয়া হইতে হবে যে তোমার ডাটা যদি ঠিকঠাক মতো ইনসার্ট হয়, হ্যাঁ ইউর ডাটা হ্যাজ বিন ইনসার্টেড সাকসেসফুলি, এরকম একটা মেসেজ আমি দিয়ে দেবো। হ্যাঁ, কনগ্রেচুলেশন, এরকম একটা দিয়ে দেবো। তো এটা দেওয়ার জন্য তাহলে একটা মেসেজ লিখতে হবে। তো মেসেজ লেখার জন্য আমরা কি করবো, এখানে একটা ভেরিয়েবল নিব, লিখবো ইনসার্ট। তাহলে এই লাইনটা কোথায় আছে, এই টোটাল ইনসার্টটুকু কোথায় আছে এখন, এটা এখানে এখন আমি একটা কন্ডিশন দেবো, যদি ডলার ইনসার্ট ইকুয়াল টু ট্রু, মানে কি ইনসার্ট যদি ঠিকঠাক মতো হয়, সব কিছু যদি ঠিক থাকে, তাহলে তুমি একটা ইকো করো, একটা মেসেজ দাও। কি মেসেজ দাও, যে ডাটা হ্যাঁ হ্যাঁ তাও সম্ভব। ডাটা ইনসার্টেড আগে এটা দেখালেই ইনসার্ট সাকসেসফুলি, এই দিলাম। দেওয়ার পর এখন কি হলো, এইখানে এই দিলাম। এখন আমার ডাটা যদি দেখে নিই আমি কয়টা ডাটা আছে, এখন ডাটা আছে 3টা। এখন আমি এখানে আসি, আসার পরে এটা রিফ্রেশ দিলাম, দেওয়ার পর এখানে আমি এখন নতুন ডাটা ইনসার্ট করবো। নাম বলেন রহিম, তারপরে কি দিলাম বরিশাল না, তারপরে দিলাম একটা নাম্বার, ঠিক আছে। দেওয়ার পরে ইনসার্ট, দেওয়ার পরে ডাটা ইনসার্টেড সাকসেসফুলি। তার মানে আমি বুঝতে পারলাম যে ঠিকঠাক মতো ডাটা ইনসার্ট হয়েছে। এখন ডাটা ইনসার্টেড সাকসেসফুলি না দিয়ে আমি মেসেজটা একটু ঘুরাই দিতে চাই, যে কী ডাটা ইনসার্ট হয়েছে অথবা কার হয়েছে তাকে আমি কনগ্রেচুলেশন করবো, তার নাম ধরে। সে কি নাম হবে আমি নিজেও জানি না, নাম ধরে বলবো যে রহিম, হ্যাঁ ইউ আর কনগ্রেচুলেশন, ইউ ডাটা হ্যাজ বিন সাকসেসফুল, এরকম মানে আমি দিব। তখন আমার কি করতে হবে, এই যে তার কি নাম আমি তো জানি না, কিভাবে জানবো, এই যে এটা তো তার নাম হবে, কারণ কি এখানে যে নাম লাগবে ওই নামটা এখানে আসবে, ওইটাই তো আমি ভেরিয়েবলের মধ্যে রাখছি। এটা তো কোনো স্ট্যাটিক নাম না, ডাইনামিক নাম। এখানে কি নাম হবে আমি জানি না, এখানে কোন নামটা হবে, এখানে এই যে ইউজার এখানে যে নাম লিখবে এই নামটাই কোথায় চলে আসবে, এই যে এইখানে চলে আসবে, কোথায়, এই যে এখানে চলে আসবে। তাহলে এইখানে আমি এখন করাইতে পারি, প্রথমে আমি ডাটাগুলো নিয়ে আসি, মানে এগুলাকে ই করাবো। এই কথাটা লিখছিলাম না, এইটাকেই আমি যদি কপি করে এইখানে দিয়ে দিই তাহলেই তো হয়ে গেল। এই যে আর কিছু লাগে না। যদি ডাটা ইনসার্ট হয়, এখানে ইফ বললাম, ইফের ভিতরে এই কোডটা কখন কাজ করবে, যখন এই ইনসার্টটা ট্রু হবে তখনই এই কোডটা কাজ করবে। এখন যান রিফ্রেশ দেন, যদি ডাটা ইনসার্ট হয় সেই ডাটার নামগুলো দেখাবে এবং সাথে একটা মেসেজ দিবে। এটা তো দেখাবেই, হ্যাঁ এটা তো দেখাবেই। এটার পরে একটা ব্রেক দিবে, ঠিক আছে। ব্রেকের পরে এখানে সে লিখবে H1 এর ভিতরে বা H2 এর ভিতরে একটা লিখবে, সে একটা মেসেজ দিবে। আমি এটা নিচের লাইন নিয়ে আসি, H2 শুরু, মানে এখানে আপনি আপনার মতো করে করাইতে পারবেন আর কি। এটার ভিতরে লিখবে কনগ্রেচুলেশন, কনগ্রেচুলেশন কার নাম, এই যে এইটা, ঠিক আছে এইটা। এখন এটা তো আমাদের তাহলে কি করতে হবে, পিএসপি আবার কনফার্মেশন পিএসপি, কারণ ভেরিয়েবল তো পিএসপি ছাড়া হবে না। তাহলে এখানে কি করতে হবে, ডট, তারপরে এখানে ইকো করতে হবে। ইকো তো আছে, এটার ভিতরে হলো এই যে ভেরিয়েবল,
আগে ওটা বুঝতেছেন? আচ্ছা বুঝবেন পরে। এখানে এসে এই বুঝছেন না, কনগ্রেচুলেশনের পর একটা স্পেস দিয়ে দিই, এই একটা এরকম থাকবে, কনগ্রেচুলেশন, তারপরে এই নামটা থাকবে, আর এখানে উপরে তো নাম অ্যাড্রেস ফোন তো সব থাকবেই। আমরা ডট নেম দিলাম, হ্যাঁ ডট আগে দেখি কাজ করে। এখন আমি এখন নতুন একটা ডাটা নিই, এখানে নাম দিই, বলেন। করিম বাকি আছে কিনা? হ্যাঁ এখানে দেখি কি কি আছে ডাটা আমার, কামাল কামাল আর সালাম রহিম। এখন আমরা করিম বাকি আছে। করিম বাকি আছে, তাহলে আমি এখন দিব করিম, করিম, তারপরে দিব এসে এটা কি দিব মিরপুর, তারপরে এটা একটা ডাটা দিব, দেওয়ার পর সাবমিট, দেওয়ার পরে এই যে করিম মিরপুর এত, কনগ্রেচুলেশন করিম। এই যে এখানে করিম হবে না রহিম হবে না কি হবে, এইটা কিন্তু